প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। এখন আমি নবম শ্রেণী ক্লাস করব, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তোমরা বইটি হাতে নাও, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি বই খাতা কলম নিয়ে বসেছ। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় পড়াবো। ষষ্ঠ অধ্যায় মধ্যযুগে বাংলা রাজনৈতিক ইতিহাস, পেজ নাম্বার 56। আশা করি বই নিয়ে খুলে বসেছ। মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। 1204 থেকে 1757। 1204 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়াবো। তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, আশা করি তোমরা মনোযোগ দেবে পড়াশোনায়। বার্ষিক পরীক্ষা হলে পরীক্ষায় যদি পাশ করো তাহলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে, নচেত তোমরা নবম শ্রেণীতেই থেকে যাবে। আশা করি পড়াশোনায় মনোযোগী হবে। তো দেখো, মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস কি ছিল। ষষ্ঠ অধ্যায়ে মুসলমান শাসনের সূচনা কালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয়। মধ্যযুগ কাকে বলা হয়? মুসলমান শাসনের সূচনা কালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয়। ইতিহাসে এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করতে হলে বিশেষ কতগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার। মুসলমানদের বঙ্গবিজয়ের ফলে বঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে শুধু পরিবর্তন আসেনি, এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা ও সাহিত্য, শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে। তাহলে তোমরা বুঝলো মধ্যযুগে কাকে বলা হচ্ছে। মধ্যযুগটাকে বলা হচ্ছে মুসলমান শাসনের সূচনা কালকে। তো এই অধ্যায় শেষে তোমরা শিক্ষণফল, এই অধ্যায় শেষে তোমরা কি শিখতে পারবে মধ্যযুগের বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠা পর্বের উল্লেখযোগ্য দিকসমূহ। তারপরে মধ্যযুগের সুলতানি আমলে বাংলার বংশানুক্রমিক শাসন এবং তাদের রাজনৈতিক কৃতিত্ব সমূহ, বাংলায় আফগান শাসন আমল ও শাসকগণের কৃতিত্ব, বাংলায় বারভূঁইয়াদের ইতিহাস ও পরিচয়, মুঘল শাসন আমলে বাংলায় সুবেদারদের ও নবাবদের শাসনকালের রাজনৈতিক দিকসমূহ বিশ্লেষণ করতে পারবে। ধারাবাহিকভাবে মধ্যযুগে বাংলার মুসলমান শাসকগণের রাজনৈতিক ইতিহাসও জানতে পারবে। এটা ধারাবাহিকভাবে। তো বাংলায় মুসলমান শাসনের সূচনা কিভাবে হয়েছিল এবার আমরা দেখি। বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়েছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের ফলে। তো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সম্পর্কে আমরা একটু জেনে নেই। এখান থেকে নানাভাবে বিভিন্ন প্রশ্ন আসে। এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির চ্যাপ্টারটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মাধ্যমিক পরীক্ষা পাবে, তোমরা যাই পড়বে তোমাদের কি ডবল লাভ। কেমন? তোমাদের এই অধ্যায়গুলো আবার মাধ্যমিক পরীক্ষায়ও পড়তে হবে। সুতরাং এই অধ্যায়গুলো ভালো করে পড়বে, যাতে তোমরা একেবারে প্রস্তুতি নিয়ে ফেলতে পারো, মাধ্যমিক পরীক্ষা আবার ভিন্নভাবে আলাদাভাবে প্রস্তুতি দিতে না হয়। একটু ভালো করে পড়লে ইনশাল্লাহ ইতিহাসও A+ পাওয়া যায়। আমার ছাত্রী পেয়েছে। তোমরা ভালো করে পড়বে, একেবারে মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। নোট খাতা বানাবে, নোট করে ফেলবে। তো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 13 শতকে শুরুতে তুর্কিবীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন। ইতিহাসে তিনি বখতিয়ার খলজি নামে বেশি পরিচিত। তার বংশ পরিচয় সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। তিনি ছিলেন জাতিতে তুর্কি বংশের খলজি এবং বৃত্তিতে ভাগ্যান্বেষী সৈনিক। বৃত্তি মানে পেশায়। তো প্রথমে তিনি ভাগ্যান্বেষী সৈনিক ছিলেন। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, মুসলমান শাসনের সূচনা হয়েছিল সেন শাসনের অবসান ঘটিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মুসলমান শাসনের সূচনা ঘটিয়েছিলেন এবং
ইতিহাসে এটাকে বলা হয় মধ্যযুগের রাজনৈতিক ইতিহাসের সূচনা, মধ্যযুগের শুরু, অর্থাৎ মধ্যযুগের শুরু। দেখো, বখতিয়ার খলজি স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। 1195 খ্রিস্টাব্দে তিনি নিজ জন্মভূমি মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে কোথায় আসেন? গজনীতে আসেন। সেখানে তিনি শিহাবুদ্দিন গৌরীর সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। খাটো, লম্বা হাত ও কুশির চেহারার জন্য বখতিয়ার সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। এরূপ শারীরিক বৈশিষ্ট্য তুর্কিদের নিকট অমঙ্গল বলে বিবেচিত হতো। এটা একটা কুসংস্কার, দেখতে খুশি ছিলেন, কিন্তু এটা তুর্কিরা মনে করতো এটা তাদের জন্য অমঙ্গল স্বরূপ। গজনীতে ব্যর্থ হয়ে বখতিয়ার দিল্লিতে সুলতান কুতুবউদ্দিন আইবেকের দরবারে উপস্থিত হন। এবার তিনি চাকরি পেতে ব্যর্থ হন। এরপর তিনি বদাউনে যান। সেখানকার শাসনকর্তা মালিক নিজামুদ্দিন তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত করেন। কিন্তু উচ্চবিলাসী বখতিয়ার, তিনি তো আগে জেনেছ তিনি কি ছিলেন? কর্মশক্তিতে, স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী। তো তিনি তো উচ্চবিলাসীও ছিলেন। তো এই ধরনের সামান্য বেতনভোগী সৈনিকের পদে সন্তুষ্ট থাকতে পারেননি। কে তাকে চাকরি দিয়েছিল? মালিক হিজবরউদ্দিন তাকে, মালিক হিজবরউদ্দিন তাকে মাসিক বেতনে নিযুক্ত করেন। কোথায়? বদাউনে। আচ্ছা, অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান। সেখানকার শাসনকর্তা হুসামুদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন। বখতিয়ারের সাহস ও বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে হুসামুদ্দিন তাকে বর্তমান মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে ভাগবত ও বিউলি নামক দুটি পরগনা জায়গা দান করেন। সেখানে বখতিয়ার তার ভবিষ্যৎ উন্নতি উৎস খুঁজে পান। তিনি তো উচ্চবিলাসী ছিলেন, তিনি সামান্য সৈনিকের পদে কি ছিলেন না? সন্তুষ্ট ছিলেন না। তারপরে তিনি বদাউন ত্যাগ করে কোথায় যান? তিনি যান বদাউন ত্যাগ করে অযোধ্যায় যান। তো অযোধ্যায় যখন হুসামুদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন, তারপর বখতিয়ারের সাহস ও বুদ্ধিমত্তা সন্তুষ্ট হুসামুদ্দিন তাকে মির্জাপুর জেলা দক্ষিণ পূর্ব কোণে ভাগবত ও বিহুলি নামক দুটি পরগনার জায়গায় দান করেন। সেখানে তিনি কি নিজের ভবিষ্যৎ তিনি দেখতে পান, তিনি ভবিষ্যৎ উৎস খুঁজে পান। ভাগবত ও বিহুলি তার শক্তির কেন্দ্র হয়ে ওঠে। তো বখতিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজ্যে আক্রমণ ও লুণ্ঠন করতে শুরু করেন। মধ্যযুগের আগে কিন্তু সবই হিন্দু রাজ্য ছিল। মুসলমান শাসনের শুরুর মধ্য দিয়ে মধ্যযুগের সূচনা হয়, তোমরা আগেই জেনেছ। তো অনেক ভাগ্যান্বেষী মুসলমান তার সৈন্যদলে যোগদান করে, ফলে বখতিয়ার সৈন্য সংখ্যা বৃদ্ধি পায়। এভাবে পার্শ্ববর্তী অঞ্চলে আক্রমণ চালিয়ে তিনি দক্ষিণ বিহারে একটি প্রাচীর ঘেরা দুর্গের মতো স্থানে আসেন এবং আক্রমণ করেন। প্রতিপক্ষ কোনো বাধাই দিল না। দুর্গ জয়ের পর তিনি দেখলেন যে মানে যারা দুর্গে ছিল তারা কোনো বাধা দেয়নি, বখতিয়ার কোনো বাধা দেয়নি। দুর্গ জয়ের পর তিনি দেখলেন দুর্গের অধিবাসীরা সকলে মস্তক মণ্ডিত, মানে আমরা মাথায় কোনো চুল ছিল না আর কি, এবং দুর্গটি বইপত্রে ভরা। জিজ্ঞাসা করেছি, তিনি জানতে পারলেন যে তিনি এক বৌদ্ধ বিহার জয় করেছেন। এটি ছিল ওদন্ত বিহার বা ওদন্তপুরী বিহার। এ সময় থেকে মুসলমানেরা এই স্থানের নাম দিল বিহার। আজ পর্যন্ত তা বিহার নামে পরিচিত। প্রথমে তিনি কোন দেশ জয় করেছিলেন? বিহার জয় করেছিলেন, ওদন্তপুরী বিহার, এবং এখানে তিনি এই স্থানের নাম দেওয়া হলো বিহার। আজ পর্যন্ত এই স্থানের নাম বিহার নামেই পরিচিত। বখতিয়ার খলজি ওদন্তপুরী বিহার জয় করার পর থেকেই বিহার আক্রমণ করে জয় করতে পারেন, করে তিনি স্থানের নাম দেন বিহার। আমরা বিহারের ইতিহাস জানতে পারলাম। তো বিহার বিজয়ের পর বখতিয়ার অনেক ধনরত্ন সহ দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের সঙ্গে সাক্ষাৎ করেন। সুলতান কর্তৃক সম্মানিত হয়ে তিনি বিহার ফিরে আসেন। অধিক সৈন্য সংগ্রহ করে তিনি পরের বছর নবদ্বীপ বা নদিয়া আক্রমণ করেন। নদিয়া আক্রমণের ইতিহাসটা এত সহজ, খুবই মজার একটা ব্যাপার। তোমরা বখতিয়ার খলজির এই চ্যাপ্টারটা সহজ, খুব সহজেই কয়েকবার গল্পের মতো পড়লেই যে কোনো প্রশ্ন আসুক, যেভাবে আসুক, তোমরা উত্তর দিতে পারবে। এবং এই চ্যাপ্টারটা খুবই ভেরি ভেরি
ইম্পর্টেন্ট। আশা করি আগের কথাগুলো বুঝতে পেরেছ। কি ছিলেন বক্তিয়ার খলজি? ভাগ্যান্বেষী সৈনিক, স্বীয় কর্মসূচিতে বিশ্বাসী ছিলেন। তারপরে তিনি কি করেছিলেন? বিভিন্ন জায়গায় চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। তারপরে বদায়নে যান। বদায়নে সেখানে হিজবুল উদ্দিন তাকে একটা সামান্য সৈনিকে পদে অধিষ্ঠিত করেন, কিন্তু তিনি তাতে সন্তুষ্ট ছিলেন না। ওখান থেকে বদায়ন ছেড়ে তিনি অযোধ্যায় আসেন। অযোধ্যা থেকে তিনি অযোধ্যার হুসামুদ্দিন তাকে প্রথমে পর্যবেক্ষকের দায়িত্বে নিয়োজিত করেন। এরপর তিনি তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তাকে মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে ভাগবত বিউলি নামক দুটি পরগনার জাগিরদার করেন। এখানেই তিনি বখতিয়ার তার শক্তি সঞ্চয় করে কি করেন? বিহার জয় করেন। এটা হলো মূল কথা। তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, বিহার বিজয়ের পর যখন তিনি কুতুবুদ্দিন আইবেকের সঙ্গে সাক্ষাৎ করেন, তিনি তাকে অনেক ধন রোপণ দেন। সুলতানদেরকে এরকম দিতে হয়, উপরোপণ দিতে হয় দেখা করার সময়। তো সুলতান কর্তৃক সম্মানিত হয়ে তিনি বিহার ফিরে আসেন। অধিক সৈন্য সংগ্রহ করে তিনি পরের বছর কি করেন? নবদ্বীপ বা নদিয়া আক্রমণ করেন। এ সময় বাংলার রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সেন বংশের অবসান ঘটিয়ে তো বাংলায় মুসলমান শাসনের সূচনা শুরু হয় এবং এটাকে মধ্যযুগ নামে অভিহিত করা হয় ইতিহাসে। এটা ইতিহাসে মধ্যযুগ নামে পরিচিত। আচ্ছা, অধিক সৈন্য সংগ্রহ করে পরের বছর নদিয়া যখন আক্রমণ করেন, তখন রাজা লক্ষণ সেন ছিলেন নদিয়ার রাজা। তো তিনি সেখানে নদিয়ায় অবস্থান করছিলেন। গৌড় ছিল তার রাজধানী। নদিয়ার রাজধানী কি ছিল? গৌড়। আর নদিয়া ছিল তার দ্বিতীয় রাজধানী। বখতিয়ার কর্তৃক বিহার জয়ের পর সেন সাম্রাজ্যে গভীর ভীতি বিদ্যমান ছিল। তারা ভয় পেয়েছিল যে বিহার জয় করেছে বখতিয়ার, এবার হয়তো আমাদের নদিয়া আক্রমণ করতে পারে। তো দৈবজ্ঞ পণ্ডিত এবং ব্রাহ্মণগণ রাজা লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে পরামর্শ দেন। তাদের শাস্ত্রে তুর্কি সেনা কর্তৃক বঙ্গ জয়ের সুস্পষ্ট ইঙ্গিত আছে। তো এছাড়া বিজয়ীর যে বর্ণনা শাস্ত্রে আছে, তার সঙ্গে বখতিয়ারের দেহের বর্ণনা একেবারে মিলে যায়। কিন্তু তবুও রাজা লক্ষণ সেন নদিয়া ত্যাগ করেননি। তো বিহার থেকে বাংলায় প্রবেশ করতে হলে তেলিয়াগড়, সিকরিগড় এই দুই পথ দিয়ে আসতে হতো। এই গিরিপথ দুটি ছিল সুরক্ষিত। তেলিয়াগড়, সিকরিগড় এই গিরিপথ দুটি সুরক্ষিত রাখা হয়েছিল যাতে তিনি বিহার থেকে আসতে না পারেন। কিন্তু মোহাম্মদ বিন বখতিয়ার খলজি খুবই বুদ্ধিমান ছিলেন। তিনি এই পদ্ধতি কি করেছিলেন? এই পথে অগ্রসর না করে তিনি প্রচলিত পথে অগ্রসর হলেন না, কিন্তু অরণ্যময় অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হওয়াতে বখতিয়ারের সৈন্যদল খন্ড খন্ডভাবে অগ্রসর। অরণ্যময় অঞ্চল মানে খুব জল, গাছপালা, এসব অঞ্চলের মধ্যে দিয়ে তিনি কি করলেন? অগ্রসর হলেন। তার ফলে সৈন্যদল খন্ড খন্ডভাবে অগ্রসর হয়। তো শত্রুপক্ষের দৃষ্টি এড়িয়ে বখতিয়ার খলজি যখন নদিয়ার দ্বারপ্রান্তে উপস্থিত হলেন, তখন তার সঙ্গে ছিল মাত্র 17 কিংবা 18 জন অশ্বারোহী সৈনিক। এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে বখতিয়ার খলজির পক্ষে বঙ্গবিজয় কি করে সম্ভব হল? দেখো কিভাবে সম্ভব হলো। খুবই সহজভাবে তিনি বঙ্গবিজয় করতে পেরেছিলেন। কথিত আছে তিনি এত ক্ষিপ্র গতিতে, মানে এত দ্রুত পথ অতিক্রম করেছিলেন যে মাত্র 17-18 জন সৈনিক তাকে অনুসরণ করতে পেরেছিল। তো আর মূল বাহিনীর বাকি অংশ ছিল তার পশ্চাতে। তো তখন দুপুরবেলা ছিল। রাজা লক্ষণ সেন মধ্যাহ্নভোজে ব্যস্ত, দুপুরে খাবারে ব্যস্ত ছিলেন। প্রাসাদ রক্ষীরা তখন আরাম আয়েশ করছে, নাগরিকগণও নিজেদের প্রাত্যহিক কাজে ব্যস্ত। বখতিয়ার খলজি তারা তো আশাই করতে পারে না যে এইভাবে বখতিয়ার খলজি বঙ্গ বিজয় করতে আসবে। কারণ তেলিয়াগড় ও সিকরিগড় যে দুটি পথে আসতে হতো বিহার থেকে, সেই দুটি গিরিপথ ছিল সুরক্ষিত। তারা ভাবতেই পারে নাই এই সময় বখতিয়ার খলজি তাদের বঙ্গ বিজয় করতে আসবে। তো বখতিয়ার খলজি বণিকের ছদ্মবেশে, ব্যবসায়ী মানে বণিকের ব্যবসায়ী ছদ্মবেশে নগরীর দ্বার প্রান্তে এসে পৌঁছান। রাজা লক্ষণ সেন তাদের অশ্ব ব্যবসায়ী মনে করে নগরীর অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেন। লক্ষণ সেন মনে করেছিলেন তারা অশ্ব মানে ঘোড়ার ব্যবসায়ী। তো তিনি কি করেছিলেন? লক্ষণ সেন তাদেরকে ভিতরে আসার অনুমতি দেন, নদিয়ার ভিতরে প্রবেশের অনুমতি দেন। কিন্তু এই ক্ষুদ্র দল রাজপ্রাসাদের সম্মুখে এসে হঠাৎ তরবারি মুক্ত করে প্রাসাদরক্ষীদের হত্যা করে।
কতজন এসেছিল সাথে? 17-18 জন। বাকি সৈন্য কোথায় ছিল? বর্ষাতে ছিল। তো রাজা লক্ষণ সেন তাদেরকে প্রবেশের অনুমতি দেন ঘোড়ার ব্যবসায়ী মনে করে। এই ক্ষুদ্রদল কি করেছিল? রাজপ্রাসাদে সম্মুখে এসে হঠাৎ তরবারি মুক্ত করে প্রাসাদরক্ষীদের হত্যা করে আকস্মাত হঠাৎ এই আক্রমণে চারদিকে হইচই পড়ে যায়। প্রাসাদরক্ষীরা কি করেছে? প্রাসাদ অরক্ষিত রেখে, মানে তাদের তো প্রাসাদ রক্ষা করার দায়িত্ব, কিন্তু ভয়ে তারা কি করেছিল? অরক্ষিত রেখে প্রাণ ভয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে বখতিয়ারের দ্বিতীয় দল নগরের মধ্যে এবং তৃতীয় দল তরুণ দ্বারে এসে উপস্থিত হয়। সমস্ত নগরী তখন প্রায় অবরুদ্ধ, আর নাগরিকগণ ভীত সন্ত্রস্ত। নাগরিক কারা? যারা সেখানে বসবাস করছিল, তারাই নাগরিক। এই অবস্থায় রাজা লক্ষণ সেন হতাশ হয়ে পড়েন। শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার কোনো উপায় না দেখে তিনি পেছনের দরজা দিয়ে সপরিবারে খালি পায়ে গোপনে নৌকাযুগে পূর্ববঙ্গের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে বখতিয়ার খলজি পশ্চাৎগামী, মানে যারা পেছনে ছিল, সেই অবশিষ্ট সৈন্য এসে উপস্থিত হয়। সব সৈন্য এসে উপস্থিত হয় বিনা বাধায় নদিয়া ও পার্শ্ববর্তী অঞ্চল মুসলমানদের অধিকারে আসে। বখতিয়ার খলজি নদিয়া জয়ের সঠিক তারিখ সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে, তবে বর্তমানে 1204 খ্রিস্টাব্দে নদিয়া জয়ের সময় হিসেবে স্বীকৃতি পেয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডে দেখতে পাচ্ছ মধ্যযুগের সূচনা কখন হয়েছিল? 1204 খ্রিস্টাব্দে। দেশ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। মধ্যযুগের সূচনাটা কখন বলা হচ্ছে? যখন মুসলমান শাসনামলকে বলা হচ্ছে মধ্যযুগের সূচনা। আচ্ছা, এরপর বখতিয়ার নদিয়া ত্যাগ করে লক্ষণাবতীর গৌড় দিকে অগ্রসর হন। তিনি লক্ষণাবতী অধিকার করে সেখানেই রাজধানী স্থাপন করেন। লক্ষণাবতী মুসলমান আমলে লক্ষণাবতী নামে পরিচিত হয়। গৌড় জয়ের পর বখতিয়ার আরো পূর্ব দিকে অগ্রসরের বরেন্দ্র বা উত্তর বাংলায় নিজ অধিকার বিস্তার করেন। তোমরা আগেই জেনেছো তিনি উচ্চবিলাসী ছিলেন, স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন, বুদ্ধিমত্তা ছিল, সাহসিকতা ছিল। ফলে তিনি কি করেছিলেন? বিহার জয় করেছিলেন, নদিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চল জয় করেছিলেন। তারপর আবার তিনি গৌড়ের দিকে অগ্রসর হন, লক্ষণাবতী অধিকার করে সেখানে রাজধানী স্থাপন করেন। তাহলে বখতিয়ার খলজির রাজধানীর নাম কি ছিল? লক্ষণাবতী এই মুসলমান আমলে লখনৌতি নামে পরিচিত হয়। গৌড় জয়ের পর বখতিয়ার আরো পূর্ব দিকে অবশ্যই বরেন্দ্র বা উত্তর বাংলার নিজ অধিকার বিস্তার করেন। এখানে উল্লেখ্য যে বখতিয়ার খলজি নদিয়া ও গৌড় বিজয়ের পর একটি স্বাধীন রাজ্যের অধিপতি হলেও তিনি সমগ্র বাংলার আধিপত্য বিস্তার করতে পারেননি। পূর্ববঙ্গে লক্ষণ সেনের অধিকার অক্ষুণ্ণ ছিল। মৃত্যুর পর তার বংশধররা আরো কিছুদিন পূর্ববঙ্গ শাসন করেছিল। তো গৌড় বা লখনৌতি কোনটা? ওই বখতিয়ার খলজির রাজধানীর নাম লখনৌতি। গৌড় বা লখনৌতি বিজয়ের 2 বছর পর বখতিয়ার খলজি তিব্বত অভিযানে বের হন। এবার তিনি তিব্বত অভিযানের দিকে অগ্রসর হন। এই তিব্বত অভিযানে ছিল তার জীবনের শেষ সামরিক অভিযান আর কি, সামরিক অভিযান। কিন্তু তার এই অভিযান ব্যর্থ হলেও তিনি দেবকোটে ফিরে আসেন। তার অভিযান তিনি কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। তখন তিনি দেবকোটে ফিরে আসেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে 1206 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুমুখে পতিত হন। অনুমান করা হয় আলী মর্দান নামে একজন আমির তাকে হত্যা করেছিল। তো বাংলায় মুসলমান শাসনের ইতিহাসে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার প্রচেষ্টার ফলে এদেশে প্রথম মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়। এই শাসন প্রায় 550 বছরের অধিক স্থায়ী হয়েছিল। কত থেকে? 1204 খ্রিস্টাব্দে থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজ্য জয় করে বখতিয়ার খলজি ক্ষান্ত ছিলেন না। বিজিত অঞ্চলে তার শাসন সুপ্রতিষ্ঠিত হয়। তারপর তিনি এগুলি বিজিত অঞ্চল তার শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম মুসলমান সংস্কৃতি বিকাশের জন্য তার ভূমিকা উল্লেখযোগ্য। তার শাসন আমলে বহু মাদ্রাসা, মসজিদ, মক্তব নির্মিত হয়েছিল। এই ছিল বখতিয়ার খলজি সম্পর্কে আমাদের পাঠ। তোমরা আশা করি বুঝতে পেরেছ। খুবই সহজ একটা বিষয়, এবং এখান থেকে প্রশ্ন আসে নানাভাবে। কিভাবে তিনি মুসলিম সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, অথবা বখতিয়ার খলজি কিভাবে বঙ্গবিজয় করেন, বখতিয়ার বঙ্গবিজয়ের বর্ণনা দাও, এভাবে প্রশ্ন আসে। বখতিয়ার খলজি সম্পর্কে বিস্তারিত জানাও। এভাবে প্রশ্নগুলো আসে, পুরো চ্যাপ্টারটাই পড়বে।
আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমাদের ডায়েরিতে আমার মোবাইল নাম্বার আছে, তোমরা আমার মোবাইল ফোন করবে, অথবা বিদ্যালয় খুললে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। কি বুঝতে পারো না সেটা তোমরা খাতায় টুকে রাখবে অথবা বইতে আন্ডারলাইন করে রাখবে। এটা এরপরে তোমাদের আমি তো বলছি আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস শুরু করেছি। বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখে দেখে পড়বে। বার্ষিক পরীক্ষা হবে এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের পাশও করতে হবে। পাশ করলেই তোমরা দশম শ্রেণীতে উঠতে পারবে। বাংলা এরপরে তোমরা দেখো তুর্কি শাসনের ইতিহাস। বাংলায় তুর্কি শাসনের ইতিহাস। বাংলায় তুর্কি শাসনের দেখো বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন কে? তেরুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এটা একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, তো বাংলায় শাসনের সূচনা কে করে? মুসলমান শাসনের সূচনা কে করে, সরি, বাংলার মুসলমান শাসনের সূচনা করেন তেরুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই পর্বের প্রথম পর্যায়ে ছিল 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ যুগের শাসনকর্তাদের পুরোপুরি স্বাধীন বলা যাবে না। তাদের কেউ ছিলেন বখতিয়ারের সহযোদ্ধা খলজি মালিক, আবার কেউ কেউ তুর্কি বংশের শাসক। শাসকদের সকলেই দিল্লি সুলতানদের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। দিল্লির সুলতান ছিলেন, তাদের অধীনে ছিল বাংলা এবং বাংলায় তাদের অধীনেই বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন শাসকদের সকলে। পরবর্তীকালে অনেক শাসনকর্তা দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছেন, বাংলায় স্বাধীন হতে চেয়েছেন। তারা তো অধীনে ছিলেন, তাদের অধীনে, দিল্লি সুলতানদের অধীনে। তো তবে তাদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি। দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থতার পর্যবেসিত হয়েছে। মুসলিম শাসনের এজেন্ট ছিল বিদ্রোহ বিশৃঙ্খলায় পূর্ণ, তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন দুর্গাপুর। এর অর্থ বিদ্রোহী নগরী। তোমরা দুর্গাপুর বলতে কি বোঝো, এরকম একটা প্রশ্ন পাবে। তোমরা এইভাবে লিখবে, বাংলা কি ছিল, কেউ কেউ তুর্কি বংশের শাসক ছিলেন, বখতিয়ার খলজির সহযোদ্ধা ছিলেন খলজি মালিক, কেউ কেউ তুর্কি বংশের শাসক ছিলেন। শাসকদের সকলে কি ছিলেন? দিল্লি সুলতানদের অধীনে বাংলা শাসনকর্তা হয়ে এসেছিলেন। পরবর্তীকালে অনেক শাসনকর্তাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছেন, তবে তাদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি। দিল্লি আক্রমণের মুখে তা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। মুসলিম শাসনের এজেন্ট ছিল কি বিদ্রোহ বিশৃঙ্খলাপূর্ণ, তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী এর নাম দিয়েছিলেন দুর্গাপুর, অর্থাৎ বিদ্রোহের নগরী। এরকম প্রশ্ন আসতে পারে, কে দিয়েছিলেন দুর্গাপুর নাম, কে দিয়েছিলেন? তখন তোমরা লিখবে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী। তারপর দুর্গাপুর অর্থ কি? দুর্গাপুর অর্থ বিদ্রোহের নগরী। তো বখতিয়ার খলজি মৃত্যুর পর তার সহযোদ্ধাদের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। তার সহযোদ্ধা 3 জন খলজি মালিকের নাম জানা যায়। তারা হচ্ছেন মোহাম্মদ সিরাজ খলজি, আলীবর্দী খলজি এবং হুসামউদ্দিন ইয়স খলজি। অনেকেরই ধারণা ছিল আলীবর্দী খলজি বখতিয়ার খলজির হত্যাকারী। এ কারণে খলজি আমির ও সৈন্যরা তাদের নেতা নির্বাচিত করে মোহাম্মদ সিরাজ খলজিকে। তিনি কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। আলীবর্দী খলজিকে বন্দী করা হয়। পরে আলীবর্দী পালিয়ে যান এবং দিল্লি সুলতান কুতুবউদ্দিনের সহযোগিতা লাভ করেন। তোমরা জানো দিল্লি সুলতানের অধীনে কি ছিল? বাংলা ছিল। তো পরে সিরাজ খলজির শাসনকাল প্রায় 1 বছর স্থায়ী ছিল। এরপর 1238 খ্রিস্টাব্দে দেবকোটের শাসনকর্তার দায়িত্ব গ্রহণ করেন হুসামউদ্দিন ইয়স খলজি। দিল্লির সহযোগিতায় 2 বছর পর ফিরে আসেন আলীবর্দী খলজি। ইয়স খলজি স্বেচ্ছায় তার হাতে ক্ষমতা ছেড়ে দেন। আলীবর্দী খলজি 1210 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজের নাম দেন আলাউদ্দিন আলীবর্দী খলজি। খুব কঠোর শাসক ছিলেন তিনি, তাই তার বিরুদ্ধে ক্রমে বিক্ষোভ বাড়তে থাকে। খলজি মালিকরা একজোট হয়ে বিদ্রোহ করে, তাদের হাতে নিহত হন আলীবর্দী খলজি।
গিয়াস খলজি দ্বিতীয়বার ক্ষমতায় আসেন। তিনি এই পর্যায়ে গিয়াসউদ্দিন গিয়াস খলজি নাম নিয়ে স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করেন। 1212 থেকে 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 15 বছর তিনি বাংলা সুলতান ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন গিয়াস খলজি, তো দেখো ওনার শাসনকালটা দেখো। সুলতান গিয়াসউদ্দিন গিয়াস খলজি নিঃসন্দেহে খলজি বাহিনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। বখতিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও সুদৃঢ় করতে তিনি সচেষ্ট হয়েছিলেন। শাসকবর্গের সুবিধার জন্য তিনি শাসন কার্যের সুবিধার জন্য তিনি রাজধানী দেবগড় থেকে গৌড় লখনৌতে স্থানান্তর করেন। বখতিয়ার খলজির সময় রাজধানী ছিল লখনৌতি, তিনিও কি করেছিলেন দেবগড় থেকে রাজধানী গৌড় লখনৌতে স্থানান্তর করেছিলেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করা হয়। লখনৌতি নদী তীরে অবস্থিত হওয়ায় ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া গিয়াস খলজি বুঝতে পেরেছিলেন যে শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলা রাজ্য সম্প্রসারণ করা সম্ভব হবে না। বাংলা শাসন বজায় রাখতে হলেও নৌবাহিনীর প্রয়োজন ছিল। দেখো একটা প্রশ্ন আসে, কে প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন? তোমরা তখন দেখবে সুলতান গিয়াসউদ্দিন গিয়াস খলজি, তিনি নৌবাহিনীর সূচনা করেন। তাই বলা যায় যে বাংলা মুসলমান শাসকদের মধ্যে গিয়াস খলজি নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন। রাজধানী কিসের জন্য? ওই লখনৌতি রাজধানীটা নদী তীরে অবস্থিত ছিল, সেই জন্য ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য তিনি কি করেছিলেন? নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন। তো তাই বলা যায় যে মুসলমান শাসকদের মধ্যে গিয়াস খলজি নৌবাহিনী গোড়াপত্তন করেছিলেন। রাজধানীর নিরাপত্তার জন্য এর তিন পাশে গভীর ও প্রশস্ত পরীক্ষা নির্মাণ করা হয়। বার্ষিক ব্যানার বন্যার হাত থেকে লখনৌতি ও পার্শ্ববর্তী অঞ্চলকে রক্ষার জন্য তিনি বহু খাল খনন ও সেতু নির্মাণ করেছিলেন। তিনি রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের সুবন্দোবস্ত করেন। এই রাজপথ নির্মাণের ফলে রাজ্য শাসন ও ব্যবসা বাণিজ্যের শুধু সুবিধা হয়নি, বরং দেশের লোকের নিকট আশীর্বাদ স্বরূপ ছিল, কারণ তা বার্ষিক বন্যার কবল থেকে তাদের গৃহ ও শস্যক্ষেত্র রক্ষা করত। এই সুলতান গিয়াসউদ্দিন গিয়াস খলজির শাসন ব্যবস্থার জন্য সফলতার জন্য সেজন্যই তাকে খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়, সর্বশ্রেষ্ঠ বলা হয়। আচ্ছা, উপযুক্ত কার্যাবলী গিয়াসউদ্দিন গিয়াস খলজিকে একজন সুশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি রাজ্য বিস্তারের দিকেও মনোনিবেশ করেন। পার্শ্ববর্তী হিন্দু যেমন কামরূপ, উড়িষ্যা, বঙ্গ, দক্ষিণ পূর্ব বাংলা এবং ইহুদের রাজারা তার নিকট কর পাঠাতে বাধ্য হয়। আব্বাসীয় খলিফা আল নাসিরের নিকট থেকে সুলতান গিয়াসউদ্দিন গিয়াস খলজি স্বীকৃতিপত্র লাভ করেছিলেন। তো দেখো, দিল্লির সুলতান ইজ্জুদ্দিন গিয়াসউদ্দিন গিয়াস খলজির অধীনে লখনৌতির বাংলা মুসলমান রাজ্যের প্রতিপত্তি বিস্তার কখনো ভালো চোখে দেখেননি। তিনি রাজত্বের প্রারম্ভে আশু বিপদ ও সমস্যার সমাধান করার পূর্বে বাংলার দিকে নজর দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। 1224 খ্রিস্টাব্দে বিপদসমূহ দূর হলে সুলতান ইজ্জুদ্দিন বাংলার দিকে দৃষ্টি দেন। 1225 খ্রিস্টাব্দে মুঙ্গের কিংবা সকনিগলি গিরি পর্বতের নিকট উভয় দলের সৈন্য মুখোমুখি হলে গিয়াস খলজি সন্ধির প্রস্তাব করেন। উভয় পক্ষে সন্ধি হয়। ইজ্জুদ্দিন খুব খুশি হয়ে মালিক আলাউদ্দিন জনিকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করেন এবং গিয়াস খলজিকে বঙ্গের শাসক পদে বহাল রেখে দিল্লিতে ফিরে যান। কিন্তু সুলতান দিল্লিতে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে গিয়াস খলজি পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন। ওনারা তো স্বাধীন ছিলেন না, ওনারা কি ছিলেন? দিল্লির সুলতানের অধীনে রাজত্ব করছিলেন। তো বিহার আক্রমণ করে সেই জন্য আবার স্বাধীনতা ঘোষণা করেন। যখন ইলতুৎমিশ দিল্লির সুলতান ইলতুৎমিশ দিল্লিতে ফিরে যান, তখন তিনি আবার স্বাধীনতা ঘোষণা করেন। বিহার আক্রমণ করে সেখানকার শাসনকর্তা আলাউদ্দিন জার্নিকে কি করেন? জার্নিকে বিতরণ করা হয়। তো গিয়াস খলজি অনেক মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছিলেন। তারপরে এবং তিনি ছিলেন একজন সফল শাসক, এই জন্য তাকে সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়। তোমরা বাড়ির কাজ নাও। সময়ের স্বল্পতার জন্য সংক্ষেপে শেষ করে দিতে হলো। আশা করি তোমরা ভালো করে পড়বে, যে জিনিসটা বুঝবে না বারবার পড়বে, বারবার পড়লে
তোমরা বুঝতে পারবে, আর বুঝতে না পারলে আমার কাছে জানতে চাইবে। তো তোমরা বাড়ির কাজ নাও। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এবং সুলতান গিয়াসউদ্দিন ইলিয়াস খলজি সম্পর্কে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছি। তোমরা প্রশ্ন তৈরি করে উত্তর করবে। মোহাম্মদ বখতিয়ার খলজি সম্পর্কে এবং একটা নদীর সঙ্গে বিদ্যুৎ মিশে সুলতান বিদ্যুৎ মিশে বিরোধের কারণ শুনতে হবে। নাম্বার কে কখন এবং কিভাবে বাংলা স্বাধীন সংগ্রাম প্রতিষ্ঠা করে। তাহলে দেখো, এক নম্বর হলো গিয়াসউদ্দিন ইলিয়াস খলজির সঙ্গে দিল্লি সুলতানের বিরোধের কারণ চিহ্নিত করো। দুই নাম্বার কে কখন এবং কিভাবে বাংলা স্বাধীন সংগ্রাম প্রতিষ্ঠিত করো। এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সম্পর্কে দুইটা সৃজনশীল প্রশ্ন তৈরি করবে। আমি তোমাদের বুদ্ধিমত্তা অনুযায়ী নাম্বার প্রদান করবো। বাড়ির কাজে বাড়ির কাজ করবে এবং বিদ্যালয় খোলার পর বাড়ির কাজগুলি দেবে। বার্ষিক পরীক্ষার জন্য তৈরি হবে। আশা করি বার্ষিক পরীক্ষার গুরুত্ব বুঝতে পেরেছ। বলেছি পরীক্ষার পাশ করলে 10ম শ্রেণীতে উঠবে, না হলে 9ম শ্রেণীতে থাকতে হবে। তোমাদের শুভকামনা করছি। আল্লাহ তোমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ